সুভা রাগ হলো, গাল ফুলিয়ে চলে যাচ্ছিল সেখান থেকে। অর্ণ হুট করেই এসে ওকে কোলে তুলে নিল। পড়ে যাবে বলে অর্ণ গলা জড়িয়ে ধরল সুভা। মুখের দিকে তাকিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? বৃষ্টিতে ভিজবে না? সুভা হাসল, শক্ত করে জড়িয়ে ধরল অর্ণকে। ছাদে এসে সুভা আর অর্ণ হেঁটে গিয়ে চুপচাপ বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছে। সুভা চোখ বুজে মুখ তুলে দিয়েছে আকাশের দিকে। জলকণাগুলি তার মুখ, চুল, শাড়ির আঁচল বেয়ে নামছে, পুরোটা শরীর ভিজিয়ে দিচ্ছে তার। বৃষ্টির পানিতে শাড়িটা ভিজে লেপটে গেছে তার গায়ের সাথে। সুভা আশেপাশে তাকিয়ে দেখল অর্ণব তার পাশে নেই। দরজার দিকে তাকালো। অর্ণ তখন এখনো দাঁড়িয়ে আছে তার আগের জায়গাতে। সুভা হাতের ইশারায় ডাকলো তাকে। অর্ণ ধীরে ধীরে এগিয়ে এসে পাশে দাঁড়ালো তার। অর্ণ দেখছে সুভার বাচ্চা মনে হচ্ছে আবারও ফিরে গেছে সেই অতীতে। আগে সেই চঞ্চল হাসি মুখে সুভাকে অর্ণর বেশি পছন্দ ছিল। ভালোবেসেছিল মায়াবী চেহারা, মিষ্টি হাসির অধিকারী মেয়েটিকে। সময়ের সাথে সবকিছু কেমন বদলে গেছে। অর্ণ মিস করে আগের দিনগুলোকে, আগের সুভাকে। পরক্ষণেই আবার মনে হচ্ছে সুভা তো একা পরিবর্তন হয়নি, হয়েছে সে নিচেও। দীর্ঘশ্বাস ছাড়ল অরণ্য। অনেক সময় হলো ছাদে এসেছে তারা। আরও কিছু সময় এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলো। নির্ঘাত জ্বর বাঁধবে সুভার, এই ভেবে অর্ণ তাকে চলে আসতে বলল। সুভা শুনল না অর্ণর কথা, গাল ফুলে দাঁড়িয়ে রইল আগের মতোই। অরণ্য উপায় না পেয়ে সুভাকে কোলে তুলে নিল আবারও। সুভার রাগটাও যেন কোথায় চলে গেছে। শক্ত করে গলা জড়িয়ে ধরল অরণ্যর। কিয়ান আর কিরণের বিয়ের দিনটাও এগিয়ে এসেছে। হাতে মাত্র আর 1 সপ্তাহের মতো সময় আছে। দুই বাড়ির মানুষদের যাতায়াত বাড়ছে এখন। আজকে সুভা আর কিরণ শপিং মলে যাবে বলে ঠিক করেছে। সকাল থেকে অরণ্য পিছু পিছু হেঁটে রাজি করিয়েছে তাকে। হসপিটালে যাওয়ার আগে ড্রাইভারকে বলে দিয়েছে অরণ্য সুভা আর কিরণকে নিয়ে শপিং মলে যেতে। যতক্ষণ না সে আসবে যেন তাদের সাথেই থাকে সে। সুভা এদিকে মনে মনে ভেবে যাচ্ছে আজকে একবার অফিসে যাবে, সাব্বিরকে সবটা বুঝিয়ে দিয়ে আসতে হবে। সুভার চাচু বেশ কয়েকবার ফোন দিয়ে বলেছেন কথাটা। শপিং মলের সামনে এসে দাঁড়িয়েছে সুভাদের গাড়িটা। গাড়ি থেকে নেমে হাঁটতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লাগলো সুভার। মুখ তুলে তাকাতে দেখতে পেল রাইয়ানকে। কয়েক পা পিছিয়ে গিয়ে গেল সুভা। সাথে সাথে রাইয়ান হেসে জিজ্ঞেস করলো সুভাকে, কেমন আছেন মিস মেহরিন? সুভা আর কিরণ একে অপরের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে চারিপাশে চোখ বুলিয়ে উত্তর দিল সুভা, মিসেস মেহরিন। আর হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সুভার কথায় শিকুচকালো রাইয়ান। পরক্ষণেই আবার কি যেন ভেবে মুচকি হেসে উত্তর দিল, আমি ভালো নেই। রাইয়ান কেমন করে তাকিয়ে আছে সুভার দিকে। বিষয়টা মোটেও পছন্দ হলো না কিরণের। এমনিতেই ড্রাইভার ভালোভাবে নজর রাখছে তাদের উপরে। অরণ্যকে হয়তো এত করে বলেও দিয়েছে সুভা কারোর সাথে কথা বলছে। ভাইয়ের রাগ কেমন কিরণ জানে ভালো করেই। সুভার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল সেখান থেকে। সুভাও চলে যাচ্ছিল। কথা বলে নতুন করে কোনো সমস্যার সৃষ্টি করতে চায় না সে। সুভার যাওয়ার দিকে তাকিয়ে বলে উঠল রাইয়ান, কেন ভালো নেই জানতে চাইবেন না? কিরণ রাগে দাঁত কিরমির করে তাকিয়ে রয়েছে রাইয়ানের দিকে। সুভাকে কিছু বলার সুযোগ না দিয়ে কিরণ বলে উঠেছে রাইয়ানকে, ডাক্তার দেখিয়ে ভালো থাকার মেডিসিন নিয়ে আসুন, তাহলে আর জনে জনে সবাইকে ভালো না থাকার কারণ বলতে হবে না। কিরণের এমন কথা শুনে হাসি পেল সুভার। কিরণ তখন সুভার হাত ধরে নিয়ে গেল তাকে শপিং মলের ভেতরে। কিরণ শাড়ি পছন্দ করেছে। সুভা এদিকে সাব্বিরকে ফোন দিয়ে আসতে বলেছে। ফোনে কথা বলতে বলতে সুভা বেরিয়ে যাচ্ছিল শপিং মল থেকে। কিরণকে অবশ্য বলেই যাচ্ছে এতদিন পর বেরিয়েছে, তাই কিরণও বাধা দেয়নি। আর কিরণ একের পর এক শাড়ি দেখছে, কোনোটাই পছন্দ হচ্ছে না তার। আসার আগে কিয়ানের সাথে কথা হয়েছিল, ওর আম্মু আর চাচিকে নিয়ে আসবে বলেছিল এদিকে। কিরণ কি যেন ভেবে ফোন দিল কিয়ানকে, কিন্তু কিয়ান কল রিসিভ না করে বারবার কেটে দিচ্ছিল। কিরণের মনে হলো কিয়ান হয়তো কোনো সমস্যা আছে, তাই আর বিরক্ত করলো না তাকে। আচমকা কেউ কিরণের মাথার বেনি ধরে টান দিল। বিরক্ত হয়ে রাগান্বিত চেহারা নিয়ে ঘুরে তাকাতে দেখতে পেল কিয়ানকে। ঘাড় কাত করে মুখে সুন্দর হাসি নিয়ে কিয়ান তাকিয়ে আছে তার দিকে। কিরণ তার হাতে থাকা শাড়িটা কিয়ানকে দেখিয়ে বলল, এটা কেমন? সুন্দর, তবে আমার রাগিনীকে মানাবে না। কিরণের হাসি মুখটা চুপসে গেল মুহূর্তে। সে যে এত সময় ধরে বেছে বেছে এটা নেবে বলে ঠিক করেছিল। কিয়ান একটা মেরুন রঙের সুন্দর জামদানি শাড়ি হাতে নিয়েছে। শাড়িটা মিলে পাশে দাঁড়িয়ে থেকে কিরণের মাথায় ঘুমটা দিয়ে দিল। সামনে আয়না। কিয়ান কিরণের কাঁধে হাত রেখে ঘুরিয়ে দিল তাকে।
কিরণের ঘাড়ে নিজের থুতনি রেখেই বলল। এবার মানিয়েছে, বউ বউ লাগছে। কিয়ানের কথায় লজ্জা পেল কিরণ। কিয়ান দেখলো তার লজ্জাবতীর লজ্জায় রাঙা মুখটি। কিয়ানের আম্মু আর চাচি দুজনেই গিয়েছে জুয়েলার্সের দোকানে। বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা, আয়োজন করেছেন বড় করে। কিরণের বাড়িতেও বিয়ের আয়োজন কোনো কমতি রাখতে চান না তার বাবা আর ভাই। অন্য সময় হলে কিরণকে একা শপিং মলে আসতে দিত না অরণ্য। বিয়ে করে বোন চলে যাবে শ্বশুর বাড়ি, তাই যা ইচ্ছে তা সবটাই মেনে নিচ্ছে। কিরণ কিয়ানের সাথে কথা বলতে বলতে হাঁটছিল, তখনই চোখ পড়ল রাস্তার অপর প্রান্তে রায়ানের সাথে একটা মেয়ে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেয়েটাকে স্পষ্ট দেখা না গেলেও কিরণের মনে হলো এটা আনহা। কিয়ানের শার্টের হাতা ধরে টেনে টেনে বলতে চাইলো কথাটা, কিন্তু কিয়ান তখন ব্যস্ত হয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। রাগ হলো কিরণের। কিয়ানের কানে থাকা ফোনটা একটানে কেড়ে নিয়ে বলল, বিয়ে ঠিক হয়েছে পর থেকে আপনি আমাকে পাত্তা দিচ্ছেন না কেন? রাগিনী, ফোনটা দাও। আমার কথার উত্তর এটা নয়। পাত্তা দিই না তোমাকে? একবার কল না ধরলে তোমার বাসার গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। তোমাকে ভালোবাসি বলেই তোমার এই জাউরা ভাইয়ের হাতে আমার বোনকে তুলে দিয়েছি, তবুও বলবে পাত্তা দিই না? কিরণ প্রথমে মুখ বেজার করে দাঁড়িয়েছিল। কিয়ারের কথা শেষ হতে একগাল হেসে কাছে গেল তার, দুগাল টেনে হেসে পড়ল। রাগলে আপনাকে একেবারে হুলো বিড়ালের মতো লাগে। কিয়ারের সত্যি রাগ হয়েছিল। কিরণের কথা শুনে এখন হাসি পাচ্ছে তার। দুজনই কথা বলছিল, তখনই কিছু দূরে দাঁড়িয়ে থাকা কিয়ানের চাচি আর আম্মু ডেকে উঠলেন তাদের। দুজনেই শুনলো তাদের ডাক। এদিকে কিয়ানের সাথে এত সময় কথা বলতে বলতে কিরণের মাথা থেকে আনার কথাটা বেরিয়ে গেছে। এদিকে কেনাকাটা এখনো বাকি রয়ে গেছে কিরণের। পেয়েছেন তাই সাথে করে নিয়ে যেতে চাইছেন কিয়ানের আম্মু আর চাচি দুজন। সড়কে খুব একটা গাড়ি নেই দেখে সবাই মিলে অপেক্ষা না করে রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই ফুল স্পিডে কোথা থেকে একটা গাড়ি ছুটে এলো। কেউ না দেখলেও দেখেছেন সুভার আম্মু। কিরণ আর উনি ছিলেন পেছনে, দুজনেই হাত ধরে হাঁটছিলেন। গাড়িটা এসে কিরণকে ধাক্কা দিয়ে মারতেই যাবে, ঠিক তখনই তিনি দুই হাত দিয়ে ঠেলে সামনে পাঠিয়ে দিলেন কিরণকে। গাড়ির ধাক্কাটা লাগে ওনার নিজের শরীরে, এত জোরে ধাক্কা লাগে যে রোডের উপর পাশে গিয়ে ছিটকেই পড়লেন তিনি। কি হয়েছে বোঝা মাত্রই সেখানে দাঁড়িয়ে চিৎকার করে উঠেছে কিরণ। চিৎকার শুনে কিয়ান তার আম্মু তাকালো পেছনের দিকে। চাচিকে দেখতে পেয়ে কিয়ান ছুটে এসে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো কিরণকে, আমার বড় আম্মু কোথায় কিরণ? কিরণের চোখ দিয়ে চুপ চুপ করে পানি পড়ছে, ভয়ে হাত পা কাঁপছে ওর। হাতের আঙুল উঁচিয়ে দেখিয়েছে কিয়ানকে। কিরণের ইশারা অনুসরণ করে কিয়ান আর ওর আম্মু তাকালো সেদিকে। দেখলেন মানুষ জড়ো হয়ে সে জায়গাটাতে। বুকের ভেতরটা কেঁপে উঠেছে কিয়ানের। ওর বড় আম্মুর কি কোনো ক্ষতি হলো? কিয়ান দৌড়ে চলে গেছে রাস্তার ওনার কাছে। পেছনে পেছনে এসেছেন কিরণ আর কিয়ানের আম্মু দুজনে। লোকজন ঠেলে কিয়ান ভেতরে ঢুকেছে। চোখের সামনে তার রক্তাক্ত বড় আম্মুকে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠেছে কিয়ানে। হাত পা মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছেন তিনি। মাথা থেকে রক্ত বেরিয়ে পুরো রাস্তাটা ভিজে গেছে। কিয়ানের আম্মু আর দাঁড়িয়ে থাকতে পারল না। ছেলের সাথে তিনিও আহাজারি করে ছুটে গেছে জায়ের কাছে। কিয়ান দেরি না করে অন্যদের সাহায্যে দ্রুত গাড়িতে তুলে নিয়েছে ওনাকে। নিজের ড্রাইভিং সিটে বসেছে আর পেছনে কিরণ আর কিয়ানের আম্মু কান্না করছেন দুজনে। কিরণের খুব খারাপ লাগছে, কষ্ট পাচ্ছে মনে মনে। তার জন্যই তো ওনার এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। নিজেকে কিভাবে ক্ষমা করবে সে? রায়ান গাড়ির সাথে হেলান দিয়ে মাথায় হাত থেকে দাঁড়িয়ে আছে চিন্তিত মুখ নিয়ে। সামনে থাকা আনহার দিকে রেগে তাকিয়ে আছে। আনহার এত বড় সাহস! রায়ান চৌধুরী গায়ে হাত তুলেছে সে। রায়ানের ইচ্ছে করছে আনহাকে মেরে ফেলতে, পারছে না শুধু ফেসে যাবে বলে। আনহার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বারবার বলেও যখন উত্তর পেল না, রেগে চিৎকার দিয়ে বলে উঠলো তখন। রায়ান কি করেছেন বুঝতে পারছেন না আপনি? কেন একই ভাবে বলল, আমি বুঝিনি এমনটা হবে। এখন বুঝিনি বললে হবে? মাথা মোটার মতো কাজ করেছেন আপনি। আরে আমি কি জানতাম অরণ্যের বোনের জায়গায় উনি চলে আসবেন? আমি তো জাস্ট ভয় দেখাতে চেয়েছিলাম, এমনটা হবে ভাবিনি। চুপ করুন, গাড়িতে তখন আমিও ছিলাম। আমি ফাঁসলেও আপনাকে নিয়েই ফাঁসবো, মনে রাখবেন। রায়ান হাসলো। কিছুক্ষণ পর আনহাকে বলল, রায়ান চৌধুরীকে ফাঁসানো এত সহজ নয় মেয়ে। ভালো পরামর্শ দিচ্ছি শোনো। তুমি যদি আমার সাথে থাকো তাহলে বেঁচে থাকতে পারবে,
নইলে কি হবে আমি নিজেও জানি না। আনা চলে যাচ্ছিল রায়ানকে রাগ দেখিয়ে, যেতে যেতে বারবার বিড়বিড় করে বলে যাচ্ছে, এখন যদি বড় আম্মুর ভালো মন্দ কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? রায়ান কিভাবে যেন হাসছে। আনহা যাওয়ার দিকে তাকিয়ে, বড় একটা ভুল করে ফেলেছে সে, কিন্তু অনুশোচনা হচ্ছে না মোচেও। যেভাবেই হোক রায়ানের সুভাকে লাগবে, অরণ্যকেও তার ভুলের শাস্তি দেবে সে। ইচ্ছাকৃত সেদিন গাড়ি ধাক্কা দিয়ে মেরেছিল অরণ্য তাকে, ব্যাপারটা তখন খাটাখাটি করে দেখেনি রায়ান, কিন্তু পরে যখন অরণ্য আর সুপার রিসেপশনের দিন তাকে অপমানটা করলো, থ্রেট করলো, ওভাবে রাগ মাথায় চড়ে গিয়েছিল রায়ানের। তখনই অ্যাসিস্ট্যান্টের থেকে খোঁজ নিয়ে জানতে পারলো সেদিনের গাড়িটা সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা ছিল অরণ্যর গাড়ি। অপেক্ষা করছিল শুধু সঠিক সময়ের জন্য। আজকে এখানে আসার কারণ সে জানতো, সুভা আর কিরণ এখানে আসবে। অরণ্য সবচেয়ে প্রিয় হলো তার একমাত্র আদরের বর রায়ান, এটা শুনেছে আনার কাছ থেকে। রায়ানের মাথায় তখন শয়তানি বুদ্ধি এলো, ভাবলো অরণ্যকে জব্দ করতে কিরণকে সে ব্যবহার করবে। রায়ানের টার্গেট ছিল কিরণই, কিন্তু কোথা থেকে সুভার আম্মু চলে এসেছেন সামনে। গাড়ি ধাক্কাটা গিয়ে কিরণের বদলে লেগেছে ওনার শরীরে। সুভার আম্মুকে হসপিটাল নিয়ে আসা হয়েছে অনেক আগে। কিরণ গাড়িতে ওঠার সময় মেসেজ করে জানিয়েছিল অরণ্যকে সবটা। ইতিমধ্যে বাড়ির সবাই এসে উপস্থিত হয়েছেন এখানে। আনাও দাঁড়িয়ে আছে দেড়ের সাথে পিঠ থেকে, কান্না করছেন কিয়ানের আম্মু। কিরণেরও একই অবস্থা, বারবার নিজেকে দোষারোপ করে যাচ্ছে। ও অরণ্যর আম্মু আব্বু এসেছেন অনেকক্ষণ আগে। সবার কপালে চিন্তার ভাঁজ। সুভার আব্বু জাহিদ হোসেনের আবার হার্টের সমস্যা, ওনাকে বলা হয়েছে মাথায় সামান্য আঘাত লেগেছে, ওনার স্ত্রী সেরে যাবে দ্রুতই। কিন্তু কিয়ান তো জানে ওর আম্মুর, ওর বড় আম্মুর অবস্থা। এসে থেকেই পায়চারি করে যাচ্ছে হসপিটালের করিডোরে। সাদা রঙের শার্টটা রক্তে লাল হয়ে আছে কিরণের। কিয়ান ভাবলো শোভাকে আবারও ফোন দিবে, তখনই কোথা থেকে হন্তদন্ত ছুটে এসেছে শোভা। কিয়ানের সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলছে তাকে, আম্মু, আমার আম্মুর কি হয়েছে ভাইয়া? মিহি কিয়ান চুপ রইল কিছুক্ষণ, একবার ওর চাচুর দিকে তাকালো, তারপর শোভার হাত ধরে দূরে নিয়ে গেল তাকে। শোভা চিন্তিত হয়ে আছে, বারবার আগে কথা জিজ্ঞেস করছে কিয়ানকে। কিয়ান সবটা বুঝিয়ে বলল ওকে। এখন আরো বেশি টেনশন হচ্ছে শোভার। ওর আম্মু কেমন আছেন? ঠিক আছেন তো? মাথায় হাত চেপে কেবিনের দিকে যাচ্ছিল সে। নার্স এসে থামিয়ে দিয়েছে ওকে, কিন্তু শোভার অশান্ত মন যে মানছে না ওর আম্মু ভালো আছেন কিনা। না জানলে শান্তি পাবে না কোনোভাবেই। কিছুক্ষণ পর মিহি বেরিয়ে এসেছে অপারেশন থিয়েটার থেকে। শোভা দেখা মাত্রই ছুটে গেছে ওর কাছে। মিহি বুঝলো শোভার চিন্তার কারণ, কিছুই বলতে যাবে তার আগেই বলে উঠেছে শোভা, আপু, আমার আম্মু ঠিক আছেন তো? মিহি কিছুক্ষণ চুপ থেকে সবার দিকে তাকিয়ে আস্তে করে বলে উঠলো শোভাকে, চিন্তা করো না শোভা, সব ঠিক হয়ে যাবে। অরণ্য দেখছে ওনাকে। কথাটা বলে আর দেরি করেনি মিহি চলে গেছে সেখান থেকে। অরণ্য তাকে পাঠিয়েছে কোনো একটা ঔষধ আনতে, তাই আর কথা বলে সময় নষ্ট করেনি। সময় যত যাচ্ছে সুভার আম্মু সেলিনা বেগমের অবস্থার অবনতি হচ্ছে। হাত পা আর মাথায় প্রচণ্ড ব্যথা পেয়েছেন উনি। অরণ্য আদৃশকে জানালো ওনাকে ইমিডিয়েটলি আইসিইউতে শিফট করতে হবে। অরণ্য একটা ইঞ্জেকশন আনতেই যাচ্ছিল, তখনই নিজের কাঁপা কাঁপা হাতটা দিয়ে ওর হাতটা আঙ্গুলটা ধরলেন সেলিনা বেগম। ওনার জ্ঞান ফিরেছে বোঝাই যাচ্ছে। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকিয়েছে অরণ্য। নিভু নিভু চোখে অরণ্যর পানে তাকিয়েছেন সেলিনা বেগম। কিছু বলতেই চাইছেন অরণ্যকে। বুঝতে পেরে অরণ্য ওনার হাতটা শক্ত করে ধরল। চোখ ইশারায় আশ্বাস দিল ঠিক হয়ে যাবে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল সেলিনা বেগমে। অরণ্যর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে আস্তে আস্তে মুখে থাকা অক্সিজেন মাস্কটা খুলে বললেন অরণ্যকে, তোমার বোনের সাথে আমার কিয়ানের বিয়ে দিব বাবা। আমার মেয়েটাকে কষ্ট দিও না। মুখে না বললেও আমার মেয়েটা মনে মনে তোমাকে অনেক ভালোবাসে। মা হয়ে আমি বুঝতে পারি এটা। কথাটা বলেই কষ্ট করে শ্বাস নিচ্ছিলেন সেলিনা বেগম। চোখটা পার বন্ধ হয়ে আসছিল সেলিনা বেগমের। অরণ্য ভয় পেয়ে দ্রুত মাস্কটা লাগিয়ে দিয়েছে ওনার মুখে। অরণ্য ওনাকে চুপটি করে শুয়ে থাকতে বলল, কিন্তু শুনলেন না তিনি। আবারও কিছু বলতে চাইলেন অরণ্যকে। মুখের মাস্কটা খুলে ওর হাতে ধরে পড়লেন, আমার মেয়েটাকে কষ্ট পেতে দিও না বাবা। ও চুপচাপ নিজের কষ্টগুলো কাউকে বলবে না। তুমি বুঝে নিও। তোমরা সুখে আছো দেখলে আমি মরেও শান্তি পাবো। অরণ্য খুব কষ্ট হচ্ছে কথাগুলো শুনে। ওনাকে যে সে দেখে আসছে ছোট্ট থেকেই, কিয়ান আর তাকে কখনোই আলাদা করে দেখেনি তিনি। অরণ্য নিজের ভাবনা থেকে বেরোলো এই মুহূর্তে যেভাবে হোক সুস্থ করে তুলতে হবে ওনাকে। পালস রেট
কমে আসছে সেলিনা বেগমের। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওনার। ওনাকে আইসিইউতে শিফট করবে। তখনই আদৃশ খেয়াল করলো ওনাকে শুধু শরীরে পড়ে আছে বেডে। প্রাণ পাখিটা যে উড়ে গেছে অনেক আগেই। কিন্তু অরণ্যর কোনো দিকে খেয়াল না করে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওনাকে বাঁচাবে বলে। আদৃশ আলতো করে অরণ্যর কাছে ধাক্কা দিয়ে বলে তখন, অরণ্য, আন্টি আর নেই, তাকিয়ে দেখ ওনার দিকে। হুঁশ ফিরল অরণ্যর। সেও এবার খেয়াল করলো বেডে শুয়ে থাকা সেলিনা বেগমকে। শ্বাস প্রশ্বাস চলছে না ওনার। সেটা নিথর হয়ে পড়ে আছে বিছানায়। বুকের ভেতরটা থক করে উঠল অরণ্যর। কয়েক পা পিছিয়ে গেল সে। কিছুক্ষণ পর আবার কি যে ভেবে ওনার প্রাণহীন দেহটার কাছে আসলো অরণ্য। তার কাপা কাপা হাত দিয়ে ওনার খোলা চোখ দুটো বন্ধ করে দিল। অরণ্য অপারেশন থিয়েটার থেকে বেরোতে সবাই ছুটে চলে গেছে ওর কাছে। সুভাও বারবার জিজ্ঞেস করছে ওর আম্মু কেমন আছেন। অরণ্য চুপ করে আছে। এই চুপ থাকার মানেটা কিছুই বুঝতে বাকি নেই কারোর। সুভার আব্বুর বুকটা ভার হয়ে আসছে। চোখের সামনে সবকিছু অন্ধকার ঠেকছে ওনার। ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা কিয়ানের আব্বু জিহাদ হোসেন ধরে ওনাকে নিয়ে গেছেন সেইখান থেকে। অবস্থা খারাপের দিকে যাচ্ছে বুঝতে পেরে আদৃশ আর মিহি নার্সকে ডেকে কেবিনে নিয়ে গেল ওনাকে। পাশে থাকা বেঞ্চটাতে দপ করে বসে পড়ছে শোভা। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে তার। পরনের শাড়িটা এলোমেলো হয়ে আছে, আঁচল গড়াচ্ছে মাটিতে। শোভার আম্মু আর নেই। সে কাকে আম্মু বলে ডাকবে? খাবার না খেলে কে শোভার দরজার সামনে এসে বারবার ডাকাডাকি করবে? চারিদিকটা অন্ধকার লাগছে শোভার। মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে এক্ষুনি। অরণ্য দূর থেকে দেখছে তাকে, বিধ্বস্ত শোভাকে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে ওর। কষ্ট হচ্ছে খুব। অরণ্য হেঁটে শোভার কাছে গেল। শোভা তখন মাথা তুলে তাকালো ওর দিকে। উঠে দাঁড়িয়ে কান্নারত কঞ্চে অরণ্যকে বলছে বারবার, আমার আম্মুকে এনে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। অরণ্য বুঝলো শোভার মনের অবস্থা। কান্নারত শোভার মাথাটা চেপে ধরল নিজের বুকে। মাথায় হাত বুলিয়ে বলল, মৃত মানুষকে জীবিত করা যায় না লাভ, বাট দোয়া করো ওনার জন্য। তোমাকে ঠিক থাকতে হবে, আঙ্কেলকে সামলাতে হবে। শোভা কান্নার বেগ বাড়ল। অরণ্যকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। সে বিড়বিড় করে বারবার বলে যাচ্ছে, আমি এখন কাকে আম্মু বলে ডাকবো? কে আমাকে আম্মু বলে আম্মুর মতো যত্ন করে খাইয়ে দেবে, আমাকে ভালোবাসবে, বকবে? কিয়ান নীরবে কাঁদছে। তার তো উচিত ছিল শোভাকে সান্ত্বনা দেওয়া। কিন্তু কিয়ানের নিজেরই বা কষ্ট কম কিসে? তার বড় আম্মু চলে গেছেন সবাইকে ছেড়ে। কথাটা এখনো বিশ্বাস হচ্ছে না কিয়ানের। পাশে দাঁড়িয়ে থাকা জানার সুলতানা দেখছেন সবটা। খুব কষ্ট হচ্ছে ওনার। বারবার সুবার জায়গায় কিরণকে বসিয়ে ভাবছেন। বুঝতে পারছেন মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। আজকে ওনার ইচ্ছে করছে সব মান অভিমান দূরে ঠেলে দিয়ে নিজের মেয়ের মতো মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে শোভাকে। অরণ্য শোভাকে বুঝিয়ে বলল ওর আব্বুর সুস্থতার জন্য ওকে স্ট্রং থাকতে হবে। শোভাও হয়তো বুঝেছে নিজের আম্মুকে হারিয়ে দিশেহারা সে আব্বুকেও হারাতে চায় না। বাইরে থেকে নিজেকে শক্ত দেখালো যে ভেতরে ভেতরে তুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে সে। অরণ্য চলে যাবে তখনই চোখ পড়লো আনহার দিকে। খটকা লাগলো ওর। সবাই কান্নাকাটি করছে আর আনহা এভাবে ভারত মুখশ্রেণী দাঁড়িয়ে আছে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে। কি যেন ভেবেই যাচ্ছে তখন থেকে। অরণ্য যা ভাবছে সেটাই কি সত্যি? মিহি আর আদৃশের ডাকে আনহার থেকে নিজের মনোযোগ সরিয়ে ওদের দিকে তাকালো অরণ্য। কথা বললো কোনো বিষয় নিয়ে। তত সময়ে আনহাও চলে গেছে সেখান থেকে। পর আম্মু মারা যাওয়ার বেশ অনেকগুলো দিন হয়ে গেছে, প্রায় 3 মাসের মতো। সুভা আজ তার আব্বুকে দেখতে এসেছে। ওনার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। ভয় হয় সুভার মায়ের মতো বাবাকেও হারাতে চায় না সে। সেজন্য কয়েকদিন পর পর এসে দেখা করে যায়, নিয়ম করে খোঁজ নেয় প্রতিদিন ওনার। জাহিদ হোসেন তখন সোফায় বসে পুরনো অ্যালবামটায় চোখ বোলাচ্ছে। প্রিয় স্ত্রীর মৃত্যুতে নিজেকে সামলাচ্ছেন খুব কষ্ট করে। ওনার ইচ্ছে হয় সব ছেড়ে চলে যেতে পরপারে। নিজেকে ঠিক রাখছেন শুধু মেয়ের জন্য। সুভা বাবার রুমে এসেছে খাবার নিয়ে। মেয়েকে দেখে অ্যালবামটা হাত থেকে নামিয়ে রাখলেন তিনি। মুচকি হেসে মেয়েকে পাশে বসতে বললেন। সুভাও শুনলো বাবার কথা। খাবারের প্লেটটা রেখে বসলো ওনার পাশে। কিছুক্ষণ চুপ থেকে বাবার পানে তাকিয়ে বলল সুভা, তুমি কি এখনো আমার উপর রেগে আছো আব্বু? জাহিদ হোসেন তাকালেন মেয়ের দিকে। কি যেন ভেবে হাসলেন তিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে কঞ্চে বললেন, তোমার উপর আমার কোনো রাগ নেই প্রিন্সেস।
সুভা হাসলো বাবার কথা শুনে, জড়িয়ে ধরলো ওনাকে। আজকে নিজের আম্মুকে খুব মিস করছে সুভা। বাড়িতে এসেছে পর কখনো তিনজন একসাথে বসে গল্প করেনি, খাবার খায়নি। আজকে সুভা আর তার আব্বু একসাথে আছেন, কিন্তু সুভার আম্মু নেই। কথাটা ভাবতেই চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়ে গেল তার। নিজেকে সামলে অন্য হাতের তালু দিয়ে মুছে নিল চোখের পানি। অরণ্য সুভাকে ফোন দিয়ে বলেছে রেডি থাকতে, সে কিছুক্ষণের মধ্যে নিতে আসবে তাকে। সুভা তাড়াতাড়ি বাবাকে ওষুধ দিয়ে চলে গেল সেখান থেকে। রেডি হতে হবে, 1 মিনিটও দেরি হলে ডাক্তার সাহেব আবার রাগ দেখাবে। বাবাকে বিদায় জানিয়ে নিজের রুমে চলে গেল সুভা। আজকে সুন্দর করে একটা ধূসর রঙের শাড়ি পরেছে, গলায় আর কানে অরণ্যের দেওয়া সুন্দর একটা ডায়মন্ডের পেন্ডেন্ট। সুভা রেডি হয়ে নিচে এসেছে মাত্রই। ওর চাচি তখন থেকে অপেক্ষা করছে ওর জন্য। সুভাকে দেখে হাত ধরে টেনে ডাইনিং টেবিলে বসালেন। সুভার পেটে খিদে নেই একটু, এসেছে পর থেকে এটা সেটা রান্না করেই যাচ্ছেন ওর চাচি। সুভা একবার পুরো টেবিল জুড়ে চোখ বুলালো, কত রকমের রান্না, সবগুলো ওর পছন্দের। পেটে চেয়ে খাবার রাখা জায়গা নেই। ঠিক তখনই কিয়ান কোথা থেকে এসে বসলো সুভার পাশে। অনেক দিন হলো ভাই বোনের মধ্যে আগের মতো কথা হয় না, দুজন নিজেদের মতো করে ব্যস্ত হয়ে পড়েছে। কিয়ান তো এখন অফিস সামলাতে ব্যস্ত। কিয়ান কাজে মন দিয়েছে দেখে ভালো লাগছে সুভার। এখন আর অফিসের ঝামেলা নিজেকে জড়ায় না সে, সবটা কিয়ানই দেখে নেয়। কিয়ান সুভার দিকে তাকে মুচকি হাসল। ভাইয়ের হাসির উত্তরে সুভাও হেসে বলল, রনের সাথে কথা হয়? তোর ননদ আমাকে পাত্তা দেয়? সুভা কিছুক্ষণ চুপ থাকলো, পরে আবার কিয়ানকে উদ্দেশ্য করে বলল, অফিসের কাজে মন দিয়েছো দেখে ভালো লাগছে, তবে এতটা ব্যস্ত হয়ে পড়ো না যে তোমার এই অবস্থার জন্য কাছের মানুষগুলো দূরে সরে যায়। কিয়ানের খাওয়া থামিয়ে সুভার দিকে তাকালো, ভাবলো মনে মনে, সত্যিই তো আজকাল আর আগের মতো খোঁজ নেওয়া হয় না কিরণের কি রাগ আছে আমার উপর? সুভা হয়তো কিছু বুঝলো, কাঁধে আলতো করে ধাক্কা দিয়ে ভাইকে জিজ্ঞেস করলো আবারও, কি ভাবছো ভাইয়া, কিরণ রাগ করেছে কিনা? বুঝলে কিভাবে? সুভা হেসে উত্তর দিল ভাইকে, মেয়েরা অভিমান করলে চুপ হয়ে যায়, যেমনটা হয়েছে কিরণ। তোমার প্রতি ওর মনে অভিমান জমেছে। যত দ্রুত সম্ভব এই অভিমানের দেয়াল ভেঙে আবারও কাছে টেনে নিয়ে ওকে। কিয়ান কিছুক্ষণ চুপ থেকে হাসলো, মাথা নাড়িয়ে সায় জানালো বোনের কথার। সুভার খাওয়া শেষ, এবার তাকে উঠতে হবে। বাড়ি গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে অরণ্য, বারবার কল দিচ্ছে তাকে। ব্যস্ত হয়ে চেয়ার ছেড়ে উঠেছে সুভা, এবার তাকে ফিরতে হবে। কিয়ানের কি যেন মনে হলো, গম্ভীর কণ্ঠে বলে উঠল সুভাকে, আমাদের বাড়িতে আসলে কি তোর বড়লোক ডাক্তার বরের সম্মান কমে যাবে? তা হতে যাবে কেন? তোমাদের এই মেয়েদের মতো চুলি করার স্বভাবটা কি কোনো কালেই যাবে না ভাইয়া? এখন তো বরের পক্ষই নিবি। হাসলো সুভা। কিয়ানের কাছে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, আমার রাগের কারণ আমি বুঝতে পারছি। অতি শীঘ্রই শুভ দিনটি আসতে চলেছে, রেডি হও। কিয়ান ফ্রিকুজকে একবার সুভার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মন দিল। সুভাও আর কথা বাড়লো না, শুধু হাসলো মনে মনে। এই দুজনের চোখে চোখে ঝগড়া দেখতে ভালোই লাগে সুভার। দেখা হলে মেয়েদের মতন একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলবে, এগুলো দেখলে শব্দ করে হাসতে ইচ্ছে করে, পারে না, শুধু দুজনেই রেগে যাবে বলে। ড্রাইভিং সিটে বসে আছে অরণ্য, পাশে বসে আছে সুভা। দুজনে চুপ করে আছে। বাইরে তাকিয়ে সুভা ভাবছে মনে মনে, ওর আম্মুর মৃত্যুর পর সবকিছু কেমন পরিবর্তন হয়ে গেছে। সুভার সাথে অরণ্যর আম্মু জাহানারার সুলতানার সম্পর্কটা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। বৌমার খেয়াল রাখেন তিনি, মেয়ের মতোই আদর করেন সুভাকে। বারবার নিজের মেয়ের জায়গায় সুভাকে বসিয়ে ভাবেন, বুঝতে পারেন মাকে হারিয়ে কতটা কষ্ট পাচ্ছে মেয়েটা। ওনার এত যত্ন পেয়ে ভালোই লাগে সুভার। এক মাকে হারিয়ে আরেক মাকে পেয়েছে সে। অরণ্যের টক্সিটি মাঝে মধ্যে বিরক্ত লাগে, তার পরক্ষণেই আবার মায়া হয়। অরণ্যের জন্য ভেঙে পড়া সুভাকে খুব যত্ন করে বুকে আগলে নিয়েছে অরণ্য। এখন আর অরণ্য রাগলেও ভয় হয় না তার, বিশ্বাস তার কিছুক্ষণ না যেতে আবার অরণ্য বুকে টেনে নিবে তাকে। বাড়িতে যাওয়ার বদলে অরণ্য সুভাকে নিয়ে এসেছে নিজের ফ্ল্যাটে। আদৃশ আর মিকেও আসতে বলেছিল সেখানে। তারা তো অরণ্য আর সুভা আসার আগে এসে হাজির। অরণ্য সেই তখন থেকে কোনো প্রয়োজনীয় কথা বলে যাচ্ছে ওদের সাথে। সুভা অরণ্যর নিজের রুমে যেতে বলেছে। সুভাও বুঝলো অরণ্য চায় না তাদের কথা সেই শুনো, তাই নিজে থেকেই চলে গেছে।
আজকে আকাশে মেঘ ডাকছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে সোফা। বাইরের বৃষ্টির পানি হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে সে। অর্ণর জন্য অপেক্ষা করছিল এত সময়, মাত্র এসে দাঁড়িয়েছে এখানে। বৃষ্টির পানি এসে ভিজিয়ে দিয়েছে ওর পুরো মুখ, শরীর পাতলা, শাড়িটাও ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। আচমকা তলপেটে কারো হাতের স্পর্শ অনুভব করলো সুভা। কিছু না বলে চোখ বন্ধ করে নিল সে। সুভা ভালো করেই জানে মানুষটা অরণ্য, তাই চুপটি করে দাঁড়িয়ে আছে সে। সুভা আর ফর্সা পিঠে এসে পড়া চুলগুলো অরণ্য সরিয়ে দিয়েছে একপাশে, মুখ ডুবিয়ে দিয়েছে ওর গলায়। অরণ্য ঠোঁটের উষ্ণ স্পর্শে বারবার কেঁপে উঠেছে সুভা। ঘুরে তাকিয়ে মাথা নাড়িয়ে কাছে আসতে বারণ করলো অরণ্যকে। অরণ্য শুনলো না তার কথা। বাঁকা হেসে সুভার কোমরে 2 হাত চেপে নিয়ে আসলো তার নিজের কাছে। চুপ করে ঠোঁটে একটা চুমু খেয়ে বলল অরণ্য, সব সময় এমন পালাই পালাই করো কেন? তোমার জন্য আমার বাচ্চাদের পৃথিবীতে আসতে দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য বাচ্চাদের পৃথিবী আসতে দেরি হয়ে যাচ্ছে মানে? তুমি তো আমার কাছে আসো না। মন দিয়ে কাজ না করলে দ্রুত রেজাল্ট আসবে কি করে? বলে অরণ্য সুভার হাত ধরে তাকে রুমে নিয়ে যেতে যেতে বলল, তাড়াতাড়ি চলো লাভবার্ড, আমার মুড এসেছে আজকে। কি? সুভা একটা মুখ ভেঙচি দিয়ে অরণ্যর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আপনি মুডে থাকেন না কখন শুনি? করব বলো? তুমি কাছে আসলেই অটোমেটিক্যালি আমার মুড চলে আসে, চেয়েও নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি। সুভা অরণ্যর কথা শুনে হাসলো নীরবে। আবারও চলে গেল বেলকুনিতে। অরণ্য এসে পেছন থেকে জড়িয়ে ধরেছে সুভাকে, শাড়ি ভেদ করে হাত দিয়েছে ওর ফর্সা মেদিন পেটে। অরণ্যর মুখের গরম শ্বাস আছড়ে পড়ছে সুভার ঘাড়ে। হাতের অবাধ্য বিচরণ পাগল করে দিচ্ছে ওকে। কিছু বলতে গেলে অরণ্য এক অদ্ভুত আবদার করেই বসলো সুভাকে। লাভবার্ড, আমার একটা বাবু লাগবে, দিবে আমাকে? সুভার কি যেন হলো, চোখ খুলে তাকালো, সাথে সাথে ঘুরে মুখ লুকালো অরণ্যর বুকে। শাড়ির আঁচলটাও শরীর থেকে পড়তেই হুঁশ ফিরল ওর। কিছু বলতে নিলে অরণ্য সুযোগ না দিয়ে আঁকড়ে ধরলো সুভার গোলাপ রাঙা অঝর। বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে জোরে। বাজ পড়তে কেঁপে উঠেছে সুভা, শক্ত করে জড়িয়ে ধরেছে অরণ্যকে। অরণ্য নিজের হুঁশে নেই, সেই কবেই হারিয়ে গেছে সুভার মধ্যে। শাড়িটা কখন যে খুলে মেঝেতে পড়ে গেছে খেয়াল করেনি সুভা। হুট করে অরণ্য কোলে তুলে নিলেও তাকে, এগিয়ে গেল নিজের বিছানার দিকে। উম্মাদের মতো নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিল সুভার পুরো শরীর জুড়ে। সুভাও নিজেকে পুরোপুরি ছেড়ে দিল অরণ্যর হাতে। রাত বাড়ছে অরণ্যর পাগলামি। আজকে আর সুভা বাধা দিচ্ছে না অরণ্যকে, সেও সায় জানাচ্ছে অরণ্যর ভালোবাসাটাকে। অরণ্যর লালচে ঠোঁটে আঙুল ছুঁয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলছে সুভা, মাই রেড স্ট্রবেরি। তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো অরণ্য। অরণ্য সুভার কথা শুনেছে বোঝা মাত্রই সে হাতটা সরিয়ে চোখ বন্ধ করে নিল। ঠোঁট কামড়ে হাসলো অরণ্য। সুভার পিঠে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে হাত বুলিয়ে দিল সেখানে। ব্যথা পেলেও সুভা কান্না করার ভান করে ধরে বলল অরণ্যকে, লাগছে আমার। সুভার কান্নার কথা ধরন দেখে হাসল অরণ্য। অরণ্যর এই হাসি সহ্য হলো না সুভার। বুকে ধাক্কা দিয়ে বলে উঠল অরণ্যকে, আমার কান্না আপনার ভালো লাগে? আমি কান্না করলে আপনি খুশি হন মানে? নট অলওয়েজ। সুভার কথার উত্তর দেবে তখনই ফোনে কল আসলো অরণ্যর। ফোনটা হাতে নিয়ে দেখলো মিহি কল দিয়েছে। রিসিভ করলো না দিল সে। ততক্ষণের আগে সুভা বিছানা ছেড়ে উঠে চলে যাচ্ছিল। সেখান থেকে অরণ্য উঠে বসলো, ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সুভার দিকে তাকালো। সুভার ভিতু ভিতু চাহনি দেখে হাসি পেল তার। ঠোঁট কামড়ে হেসে বলল অরণ্য, লাভবার্ড, কাছে এসো। নাক ফুলিয়ে রেগে উত্তর দিল সুভা, আসবো না। ফাইন, আমিও তাহলে মানেটা বোঝাবো না। সুভা কথাটা শুনে এগিয়ে আসলো অরণ্যর কাছে। বউকে কাছে পাওয়া মাত্রই তার হাত টেনে নিজের কোলে বসালো তাকে। সুভার গোলাপি চুপ করে একটা চুমু দিল অরণ্য। সুভা বিরক্ত হয়ে উঠে যেতে চাইলে অরণ্য তার কানের কাছে গিয়ে হিসিয়ে বলল, আমার দেওয়া ভালোবাসায় যন্ত্রণায় যখন তুমি কাঁদো তখন আমার ভালো লাগে। গভীর রাতে তোমার অস্পষ্ট কণ্ঠে আমার নামটা শুনতে বেশ লাগে। অরণ্যর কথা কানে যেতে লজ্জায় চোখ মুখ লাল করে
গেছে সুভার। কি বলবে বুঝতে না পেরে মুখ লুকিয়েছে অর্ণর বুকে। অর্ণ হাসলো তার লজ্জাবতীকে দেখে, কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমের দিকে। সুভাকে রুমে বসিয়ে রেখে অর্ণ নিচে গিয়ে সার্ভেন্টকে বলেছে সুভাকে এনে খাবার দিয়ে যেতে। যাওয়ার আগে বারবার বলে দিয়েছে সুভা যেন নিচে না নামে।